ইসির রোডম্যাপ ঘোষণা, তফসিল ডিসেম্বরে আর ফেব্রুয়ারিতে নির্বাচন। নির্বাচনের রোডম্যাপ নিয়ে প্রতিক্রিয়া জানালেন বিএনপি জামায়াতের নেতারা। শিক্ষা প্রতিষ্ঠানে নেশাদ্রব্য নিষেধাজ্ঞা, খাওয়া যাবে না পানও। হাসনাত সার্জিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম। যশোরে বিজিবির অভিযানে 5 কেজি স্বর্ণ বারসহ 3 পাচারকারী আটক। মনিরামপুরে প্রতিবন্ধী কার্ড যাচাইয়ে 213 ভুয়া ভাতাভোগী শনাক্ত। যশোরের রামনগর ও চাষড়া ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষের অভিযান। রূপসা জোন কাবাডি লিগের শীর্ষে খুলনা ও ঝিনাইদহ। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বহুল কাঙ্ক্ষিত রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। ইসির এই রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা হবে তফসিল। এরপর 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। আজ রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে এই রোডম্যাপ ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘোষিত এই রোডম্যাপে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা সহ 24টি গুরুত্বপূর্ণ কার্যাবলীকে প্রাধান্য দিয়েছে ইসি। কর্মপরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে রয়েছে অংশীজনের সংলাপ, ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনী আচরণবিধি সংস্কার, দল নিবন্ধন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, ভোট কেন্দ্র স্থাপন, পোস্টাল ভোটিং, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, দেশি বিদেশি সাংবাদিক অনুমোদন, নির্বাচনের জন্য জনবল ও প্রশাসনিক ব্যবস্থা, নির্বাচনী দ্রব্যাদি সংগ্রহ, আইন শৃঙ্খলা বিষয়ক কার্যক্রম, অন্যান্য আইনবিধি সংস্কার একত্রভূতকরণ, ম্যানুয়াল নির্দেশিকা, পোস্টার, পরিচয়পত্র মুদ্রণ, প্রশিক্ষকদের প্রশিক্ষণ, স্বচ্ছ ব্যালট বাক্স উপযোগীকরণ, নির্বাচনী বাজেট বরাদ্দ প্রচারণা ও উদ্বুদ্ধকরণ, টেলিযোগাযোগ ব্যবস্থা সুসংহতকরণ, ডিজিটাল মনিটর স্থাপন ও যন্ত্রপাতি সংযোজন, বেসরকারি প্রাথমিক ফলাফল প্রচার, ফলাফল প্রদর্শন, প্রকাশ ও প্রচার সহ অন্যান্য। এই মুহূর্তেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় পুরোপুরি সন্তুষ্ট নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী, এমন দাবি করে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, নির্বাচন পদ্ধতি ও সংস্কার নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত সন্নিবেশিত করে রোডম্যাপ ঘোষণা করলে সেটি উত্তম হতো। তাই সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও অভ্যুত্থানে গণহত্যার বিচারের দাবিতে এক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সেমিনারে বিশেষভাবে উঠে আসে নির্বাচন কমিশন ইসির নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আলোচনা। এদিকে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়টিকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে জানিয়ে তিনি বলেন, যথাযথ সময়ে রোডম্যাপটি ঘোষণা করা হয়েছে। সরকারের দিক থেকে একই রকম নির্দেশনা ছিল। সালাউদ্দিন আহমেদ বলেন, এখন রোডম্যাপ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন দেওয়া হবে, এটাই আমাদের প্রত্যাশা। শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকালে শিক্ষক, শিক্ষিকা এবং সংশ্লিষ্টদের জন্য পান, সিগারেট ও যে কোনো ধরনের নেশাদ্রব্য গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে শিক্ষার্থীদের ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম ENDS ব্যবহার নিয়েও জোরালো সতর্কতা আরোপের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিন স্বাক্ষরিত এক নীতিমালায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা পরিদর্শনকালে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং তা পরিদর্শন প্রতিবেদনে অন্তর্ভুক্ত করেন। নীতিমালায় আরও বলা হয়েছে, সব শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকালীন সময়ে শিক্ষক শিক্ষিকাদের পান, সিগারেট বা যে কোনো ধরনের নেশাজাত দ্রব্য
গ্রহণ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম ENDS ব্যবহার বিষয়ে সতর্ক করার জন্য শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে প্রশিক্ষণপ্রাপ্তদের নির্দেশনা দেওয়ার কথা বলা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানকে সম্পূর্ণরূপে স্বাস্থ্যসম্মত পরিবেশে রূপান্তরের লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। জাতীয় নাগরিক পার্টির দুই নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। আজ বিকেলে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, প্রকৌশল অধিকার আন্দোলনকে ঘিরে দুই নেতার বক্তব্য দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর। বিবৃতিতে উল্লেখ করা হয়, এনসিপি নেতা সার্জিস আলমের বক্তব্য কোটা শব্দ ব্যবহার করেছেন, অন্যদিকে হাসনাত আবদুল্লাহ আন্দোলনের অযৌক্তিক দাবি ন্যায়সঙ্গত বলেছেন। সংগঠনটি বলছে, উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেড কোনো কোটা নয়, এটি একটি বিশেষায়িত পদ, যেখানে যোগ্যতা হিসেবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বাধ্যতামূলক, যা রাষ্ট্রপতির অধ্যাদেশ ও প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ আছে। কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী কয়েক ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে দেশের সব সরকারি বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থী, TSC শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলী সহ তাদের পরিবার জাতীয় নাগরিক পার্টিকে সম্পূর্ণভাবে বর্জন করবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরে পৃথক দুটি অভিযানে 5.334 কেজি ওজনের 36টি স্বর্ণ বার সহ 3 জন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে 49 বিজিবি। আজ সকালে কোদালিয়া বাজার ও তারাগঞ্জ এলাকায় অভিযানে তাদের মানিব্যাগ ও কোমরে লুকানো অবস্থায় স্বর্ণ, 5টি মোবাইল ফোন, নগদ 35,000 টাকা ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, স্বর্ণগুলো ঢাকা থেকে এনে যশোর হয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল। বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় 8 কোটি টাকা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। যশোরের রামনগর ও চাষড়া ইউনিয়নে জলাবদ্ধতা নিয়ে গ্রামের কাগজের সংবাদ প্রকাশের পর পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। দখল ও ভরাটের কারণে নদী ও খালের পানি চলাচল বন্ধ হয়ে হাজার হাজার বিঘা কৃষি জমি ডুবে যাচ্ছে বলে অভিযোগ থাকায় আজ যশোর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন ঘোষের নেতৃত্বে পাটা ও ভেসাল অপসারণ অভিযান এবং চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন বাপা যশোর জেলা কমিটির সদস্য ও বিল হরিণা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক শেখ রাকিবুল ইসলাম নয়ন এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার যশোর জেলা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সেলিম হোসাইন। সতীঘাটা, তোলা গোলদারপাড়া, কামালপুর সহ বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে 15টি পাটা অপসারণ এবং 5টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। যশোরের মনিরামপুরের নেহালপুর ইউনিয়নে প্রতিবন্ধী কার্ড যাচাই বাছাইয়ে মিলেছে অনিয়মের প্রমাণ। আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও সানোয়ার হোসেন তিতু জানিয়েছেন, মোট 1010 জন ভাতাভোগীর মধ্যে যাচাই হাজির হন 569 জন। তাদের মধ্যে 356 জনকে প্রকৃত প্রতিবন্ধী হিসেবে চূড়ান্ত করা হলেও 213 জনের কার্ড ভুয়া বলে প্রাথমিকভাবে চিহ্নিত হয়েছে। বাকি 441 জন হাজির হননি, যাদের নিয়েও সন্দেহ প্রকাশ করেছে স্থানীয়রা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে ত্রুটি পাওয়া ব্যক্তিরা সঠিক প্রমাণ দিলে পুনরায় যাচাইয়ের সুযোগ পাবেন। স্থানীয়দের অভিযোগ, পূর্ববর্তী সরকারের সময়ে প্রভাবশালী ব্যক্তিদের যোগ সাজসে সুস্থ মানুষকে ভাতার আওতায় এনে লাখো টাকা আত্মসাৎ করা হয়েছে। যশোরের অভয়নগরে প্রেমবাগ চায়না বাজার উন্নয়ন কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আজ দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, মোট 72 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে 2টি ভোট বাতিল হয়। সভাপতি পদে হালিম খাঁ 27 ভোট, সাধারণ সম্পাদক পদে জিয়াউর রহমান 30 ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে মশিয়ার রহমান 46 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, 5টি পদে মোট 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় 3টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বাজারের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে।
তারুণ্যর উৎসবকে সামনে রেখে যশোরে অনুষ্ঠিত হলো জাতীয় কাবাডি প্রতিযোগিতার রূপসাজন। খুলনা বিভাগের 15টি জেলার নারী ও পুরুষ দল অংশ নেয় এই টুর্নামেন্টে। পুরুষ বিভাগের ফাইনালে মুখোমুখি হয় খুলনা ও সাতক্ষীরা। প্রথমার্ধে 19-10 পয়েন্টে এগিয়ে যায় খুলনা। শেষ পর্যন্ত 41-22 পয়েন্টে জয় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা জেলা দল। রানার্স আপ হয়েছে সাতক্ষীরা। একই দিনে নারী বিভাগের ফাইনালে লড়াই ঝিনাইদহ ও নড়াইলের মধ্যে। রোমাঞ্চকর এই ম্যাচে ঝিনাইদহ জয় পায় 24-18 পয়েন্টে। চ্যাম্পিয়ন হয়ে তারা নিশ্চিত করেছে জাতীয় পর্বে খেলার সুযোগ। পুরুষ বিভাগের সেরা ক্যাচার খুলনার আশরাফুল, সেরা রাইডার সাতক্ষীরার নাইম শেখ আর সেরা খেলোয়াড় খুলনার সুমন। নারী বিভাগের সেরা ক্যাচার নড়াইলের সোনালী, সেরা রাইডার ঝিনাইদহের রুনা খাতুন আর সেরা খেলোয়াড় হয়েছেন ঝিনাইদহের ইভা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বরা। খুলনা ও ঝিনাইদহের এই গৌরবময় জয় শুধু কাবাডি নয়, বরং পুরো দক্ষিণ পশ্চিমাঞ্চলের খেলাধুলায় নতুন উদযাপন যোগ করল। জাতীয় কাবাডি প্রতিযোগিতার পরবর্তী পর্বে এখন তারা লড়বে সেরা হওয়ার স্বপ্ন নিয়ে। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।